প্রবলেম ছিল ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন A and B. এর রেজিস্ট্যান্স বের করতে বলেছিলাম। এখন এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করেছিলাম। রিঅ্যারেঞ্জ করে কি করেছিলাম? হুইস্টন ব্রিজ তৈরি করেছিলাম। এইটা এ, এইটা বি। দেখো এর থেকে যে পয়েন্টটা গেছে সেটা ছিল R1, তো উপরের দিকে গেছে R1 কত? 1 ওহম। এর থেকে নিচে যে গেছে ডি, এটা সি, এটা বি, সেটা হচ্ছে R2 ইকুয়াল টু 2 ওহম। সি থেকে একটা বিতে গেছে, সি থেকে একটা বিতে গেছে, এটা R3, এটা হচ্ছে 2 ওহম। ডি থেকে একটা বিতে গেছে, এটা 1 ওহম, R4 1 ওহম। আচ্ছা, ডি থেকে একটা সিতে গেছে, ডি থেকে একটা সিতে গেছে, এটা হচ্ছে R5, এটা কত? 2 ওহম। ওকে, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এইটা ব্যালেন্স কি আনব্যালেন্সড। তো আমরা কি দেখেছিলাম? হুইস্টন ব্রিজের শর্ত কি ছিল? R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু R3 ডিভাইডেড বাই R4। তো R1 কত? 1 ডিভাইডেড বাই R2 2 ইকুয়াল টু R3 2 divided by 1, that is not balanced, half R2, এটা ব্যালেন্স না। সুতরাং আমাদের রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই পদ্ধতিতে আর বের করতে পারবো না। তখন আমরা কি সাহায্য নেব? আমরা বলেছিলাম কিরশফস ল আমরা এখানে লাগাবো। তো কিরশফস ল যদি লাগাই, তাহলে দেখো বলেছি এর মধ্যে টোটাল যে রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্সের ইকুয়েশন কি? রেজিস্ট্যান্সের ইকুয়েশন হচ্ছে V বাই I। তো আমরা এখানে একটা কল্পনা করে নিব, একটা V বা ভোল্টেজ V। যদি আমি V পাই, এটা আমার নোন মনে করো, এইটা কারেন্ট বের হচ্ছে I। তো V বাই R যদি আমি বের করতে পারি, তো টোটাল এর ভিতরে কি কত রেজিস্ট্যান্স আছে, কি অবস্থায় আছে, আমরা সেটা বের করে ফেলতে পারবো। ওকে, তো বের করতে যে দেখবো এই আই এখানে এসে কি হচ্ছে? ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাকে I1 I2 ধরতে হবে। তো I1 I2 যদি আমি ধরি, তাহলে ইকুয়েশন আমাদের আসবে কয়টা? মিনিমাম দুটো, এক আর আরেকটা ইকুয়েশন এখানে আসবে, কারণ আমার ভি দরকার। তো এই ভি বের করব এবং টোটাল আই বের করব। এই বের করার জন্য মিনিমাম 3টা ইকুয়েশন তৈরি করতে হবে। আমরা সেই 3টা ইকুয়েশন তৈরি করব। এখন প্রথমে কি করব? তো প্রথমে আমরা এখানে কিরশফের কারেন্ট ল লাগাবো। কারেন্ট কি? কারেন্ট ল হচ্ছে আই, এখানে যে ডিস্ট্রিবিউশন হয়ে গেল, তো আমরা এখানে আই কি করলাম? এখানে পৌঁছলো আই, এদিকে বললাম I1, তাহলে এদিকে কত হবে? এদিকে I মাইনাস I1, I মাইনাস I1। ওকে, এখানে I পৌঁছে গেল। এখানে এসে দেখো এইদিকে এক কারেন্ট গেল, এদিকে এক কারেন্ট গেল, তাহলে এখানে কি ধরে নেব? ধরে নিই এটা I2। ওকে, I2 এখানে পৌঁছে গেল। এখানে কত পৌঁছলো? I মাইনাস I1, তাহলে এখানে কত পৌঁছলো? I2 প্লাস I মাইনাস। তো এখানে পৌঁছলো আমাদের I মাইনাস I1 প্লাস I2। আচ্ছা, এখানে কত পৌঁছলো? দেখো আমার মোট কারেন্ট I1, এর মধ্যে I2 চলে গেল, তাহলে থাকলো কত? এখানে I1 মাইনাস
I2, ওকে। এখানে কত কারেন্ট যাবে? আই যাবে। আই যাবে কেন আমরা সেটা হিসাব করি। এদিকে কত আসলো কারেন্ট? I1 মাইনাস I2, এখানে কত গেল? প্লাস প্লাস আই I মাইনাস আই মাইনাস I1 প্লাস আই টু। প্লাস I2। তো এটা কাটে, এটা কাটে, কত থাকে? I। I। সুতরাং আমরা আই কারেন্ট পেয়ে গেছি। এখন আমাদের কি কাজ করতে হবে? আমাদের করতে হবে যে এই যে I1 এবং I2 এই টার্মটা কিসে প্রকাশ করতে হবে? I এক, আর যে এখানে ভি আছে সেই ইকুয়েশনটা আমরা নিতে হবে, ওকে। এখন তো এবার আমার উদ্দেশ্য হচ্ছে I1 এবং I2 এর মান বের করা। তো I1 I2 এর মান কিভাবে বের করব? তখন আমরা সেকেন্ড ল লাগাবো। এটা কোন ল লাগালাম? ফার্স্ট ল। এবার সেকেন্ড ল লাগাবো। তো সেকেন্ড ল কি এটা আমরা মুছে দিলাম। তো সেকেন্ড ল और लूप ল, ওকে। লুপ আমরা বিবেচনা করব এরকম, এই একটা লুপ, এরকম একটা লুপ, অথবা একই দিকে নেব, আমাদের এটা ইচ্ছা, আমরা যে কোনো ভাবে এই লুপটা নিতে পারি। তো প্রথমে লুপ নিব আমি এ সি ডি এ, লুপ 1 এ সি ডি এ, ওকে। তো দেখো I1 R1 প্লাস না মাইনাস? তো প্লাস, আমাদের ডিরেকশনের দিকে আমরা যাচ্ছি, কারেন্টের দিক। প্লাস I2 R5, ওকে। এখানে পৌঁছলো, আমরা এদিকে যাচ্ছি, কারেন্ট এদিকে আসছে, তাহলে মাইনাস I মাইনাস I2 ইনটু, বোর্ড ঠিক করো, ইনটু R2 ইকুয়াল টু, পৌঁছে গেলাম 0, ওকে। এবার মান বসাই। I1 ইনটু 1, R1 এর মান, প্লাস I2 মাইনাস না ইনটু R5 হচ্ছে 2, মাইনাস I মাইনাস I2 ইনটু R5 হচ্ছে 2 ইকুয়াল টু 0। কত থাকে? I1 প্লাস 2 I2 মাইনাস 2I মাইনাস মাইনাস প্লাস 2I2 ইকুয়াল টু 0, ওকে। আমরা এটা কত? 4, তাহলে I1 প্লাস 4I2 ইজ ইকুয়াল টু 2I। ঠিক আছে, কিন্তু দেখো একটু ভুল হয়ে গেলে আমাদের ইকুয়েশন কিন্তু খারাপ হয়ে যাবে, ওকে। রাখলাম 1 নম্বর। উদ্দেশ্য হচ্ছে আমরা এই I1 এবং I2 কে I এর মাধ্যমে প্রকাশ করব। I আমাদের মূলত এখন জানা, ওকে। এইবার সেকেন্ড লুপ কি লুপ? সি ডি বি সি, ওকে। তো I2 ইনটু R5 হচ্ছে 2, একবারে বসা দিই না, R5 প্লাস R4 ইনটু I মাইনাস I1 প্লাস I2, আমরা যাচ্ছি এইদিকে, কারেন্ট এইদিকে, তাহলে মাইনাস R3 I মাইনাস I2 ইনটু R3 ইকুয়াল টু 0, পৌঁছে গেলাম। এখন এর পরের লাইন আমরা এখানে দিচ্ছি, মান বসাবো I2 ইনটু R5 মানে 2, ওকে,
প্লাস R4, R4 হচ্ছে 1, তাহলে 1 প্লাস I মাইনাস I1 প্লাস I2 ইন্টু 1 আমরা লিখলাম না এইভাবে, মাইনাস R3 হচ্ছে 2 দিয়ে গুণ করব 2I1 মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস R3 হচ্ছে I2 2I2 ইকুয়াল টু 0। ওকে, এইবার ফের 2I2 প্লাস I মাইনাস I1 প্লাস I2 মাইনাস 2I1 প্লাস 2I2 ইকুয়াল টু 0। কয়টা I2 আছে? 4, 5। আচ্ছা I দেখি, I1 দেখি, I1 মাইনাস 3I1 প্লাস 5I2 ইজ ইকুয়াল টু মাইনাস I। ঠিক আছে, তাহলে আমরা এটাকে মাইনাস নিই, 3I1 মাইনাস 5I2 ইজ ইকুয়াল টু I। দেখো তো যে কোনো একটাকে 1 আর 2, এটা আমরা 2 নম্বর। এখন যে কোনো একটার মান আমাকে আগে বের করতে হবে। আমরা যদি I1 সমান এখানে লিখি 2I প্লাস 4I2 দিয়ে এখানে বসাই দেবো, তাহলে I2 এর মান পেয়ে যাব। তো আমরা 1 ও 2 নম্বর হতে, ওকে, 3 I1 কত হবে? তো 2I মাইনাস 4I2 মাইনাস 5I2 ইজ ইকুয়াল টু I। ওকে, তাহলে কত হয়? 3 দুগুণে 6I মাইনাস 3 4 12I2 মাইনাস 5I2 ইজ ইকুয়াল টু I। ওকে, আমরা এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো? এটা 7 5 17 নাকি, মাইনাস 17I2 ইজ ইকুয়াল টু, এটা এরপর পেলে মাইনাস 5I। তো মাইনাস মাইনাসে কেটে গেল, 2I2 হচ্ছে 5 ভাগ 17I, I2 পেয়ে গেলাম। এইবার যে কোনো একটাতে I2 এর মান বসাই দিয়ে I1 এর মান বের করব। ওকে, এখন দেখো কোথাও কোনো ভুল হয়েছে কিনা ইকুয়েশনে, মানের একটু ইধার উধার হয়ে গেলে আমাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। আচ্ছা, এখন I2 এর মান 1 নম্বরে বসিয়ে, 1 নম্বরে বসাও। I2 কত পেয়েছো? 3I1 মাইনাস 5I2 হচ্ছে 5 ডিভাইডেড বাই 17 কি I ইজ ইকুয়াল টু I। তো 3I1 ইজ ইকুয়াল টু 5 5 25 17, তাহলে 25 ভাগ 17I প্লাস I কত হয়? দুইটা করে তো চলক থাকছে করতে পারে। এটা যোগ করলে কত? 17 আর 25 কত? 25 আর 17 কত? 3I1 ইজ ইকুয়াল টু কত? 42 ডিভাইডেড বাই 17I। তো I1 ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 3 1 3 3 4 বলো 14, 3 14 42, তাই না? হ্যাঁ, 3 দিন যদি বাদ দিই তাহলে উপরে কত থাকে? 14 নাকি? হ্যাঁ, 14 বাই 17I। তো আমরা কি পেলাম? I1 পেলাম, এখানে লিখে রাখলাম। I1 হচ্ছে 14 বাই 17I, আর I2 হচ্ছে, I2 কত? 5 বাই 17I। এটাই দরকার আমার। ওকে, এখন দেখো আমরা আরেকটা ইকুয়েশন নিব। আরেকটা ইকুয়েশন কোনটা নিব? যেখানে আমরা ভি পাবো, যেখানে আমরা
ভি পাবো, কারণ ভি তো আমার ইকুয়েশনে আছে। তো আমরা এবার নেক্সট 3 নম্বর ইকুয়েশন, লুপ, মানে গোটা লুপটা বড়। হ্যাঁ, লুপ এ ডি বি ভি এ থেকে পাই, থেকে কি পাবে, I1 এটা। আচ্ছা, এটা মুছে দিলে হয় না এখন? হ্যাঁ মুছে দাও। মুছে দিলাম। দেখো, I মাইনাস I1 ইন্টু আর, আর মানে 2 প্লাস R4, তাহলে I মাইনাস I1 প্লাস I2 ইন্টু 1 আমরা লিখলাম না, পরে আসলাম এখানে মাইনাস পেলাম, মাইনাস ভি 0। ওকে, এইবার 2I মাইনাস 2I1 প্লাস I মাইনাস I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু ভি। খেয়াল করো, এটা I 3I, 2 আর একে 3 মাইনাস 3I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু ভি। ওকে, এইবার 3I মাইনাস I1 এর মান কত? I1 এর মান হ্যাঁ 14/17 ইন্টু 3 I প্লাস I2 কত? 5/17 I ইজ ইকুয়াল টু ভি। উদ্দেশ্য কি আমার? ভি বাই আই বের করা, এটা আই। তাহলে লসগু কত? 17 বোর্ড মাইনাস 42 কত হয়? 9, 9 আর 5 14, তো 14 ভাগ 17 আই ইজ ইকুয়াল টু ভি। আমার দরকার কি? আমার দরকার ভি বাই আই, তো আই কে আমি এবার ভাগ করে দিলাম, তো ভি বাই আই ইকুয়াল টু 14 ভাগ 17। খেয়াল করো, হোয়াট ইজ দিস? দিস ইজ রেজিস্ট্যান্স। তো আমরা কি এর ভিতরে ঢুকেছি? না, এর ভিতরে ঢুকেনি। তাহলে এর ভিতরে কি অবস্থায় এই রেজিস্ট্যান্স আছে আমরা জানি না। তো কত মান পেলাম? ভি বাই আই। তো এর তুল্য রোধ কত হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ এ এন্ড বি ইজ 14/17 ওহম। আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো, এখান থেকে আর কি কি আমি পেয়ে যাব। আমাকে যদি বলে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স ইন এভরি ব্রাঞ্চ, অর্থাৎ তোমাকে বলছে যে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তো R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1, তো আমি I1 আগেই বের করে দিছি, এরপর থেকে বের হয়ে যাবে আই এর মান যে দেবে। यस, তার মানে এখানে যদি I1 এর মান দেওয়া মানে বলা থাকে, তাহলে আমরা এই যে I এর ভ্যালুটা বের করব। I এর ভ্যালুটা বের করে দিলে আমি I1 এর মান পেয়ে যাব। আর ভি এর ভ্যালুটা দেওয়া থাকবে। ভি এর ভ্যালুটা দেওয়া থাকবে। ভি এর ভ্যালু দেওয়া থাকলে আমরা I এর মান বের করে ফেলতে পারবো। সুতরাং এইরকম যে কোনো সার্কিট যদি আমাদের সামনে দেওয়া হয়, তো আমরা এটা কিরশফের সূত্র ব্যবহার করে সলভ করতে পারবো। এরকম বড় সার্কিট যদিও আমাদের এই ক্লাসের জন্য নেই, তবে ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি। যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বে, এক্সট্রাতে কোনো রোধ থাকবে না, খালি এটাই থাকবে, তো খালি না এই মানগুলো। ও আচ্ছা, অন্য যদি রোধ থাকে, মনে করো অন্য রোধ, আমি সার্কিটটা আবার ফের আঁকাই। আমি ফের এরকম একটা সার্কিট দিলাম, মনে করো এটা মুছে দিই, সবাই তোলা হয়েছে? স্ক্রিনশট মারো একটা। দেখো, আমি অন্য একটা সার্কিট দিচ্ছি, সেখানে আর কি ব্যবস্থা আছে, এইটা মুছে দিলাম। এই
এটা বি, এটা এ, এটা হলো 10, এটা হলো 10, এটা 5, আর এইটা 5, এটা 10, এটা 5। দেখো দিয়ে তোমাকে বললো এরকম একটা রোধ দিল, অথবা এখান থেকে এই রকম একটা রোধ দিল। পয়লা কি চেক করব? পয়লা চেক করব এটাকে রিঅ্যারেঞ্জ করব। এই এই স্ট্রাকচারটুকু আমরা চিনি, চিনি কি না? এইটুকু কি হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজে আমরা দিয়ে এইটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, মনে করো এটা দিয়ে আমি পেয়ে গেলাম এইরকম একটা, এর সাথে কি আছে এরকম, এর সাথে আরেকটা কি রোধ আছে এরকম, ঠিক? এর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি, এর সাথে কি আছে প্যারালাল। প্যারালাল, তো তুল্য রোধ পেয়ে যাব এরকম। এবার কি আছে সিরিজে, তো তুল্য রোধ একটা পেয়ে গেলাম। তার মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই সার্কিটটুকু কি। এই সার্কিটটুকু যদি আমি বের করতে পারি, দেন এরপরে এ আছে প্যারালাল, এ আছে সিরিজ, আগের মতোই সিম্পল। মানে ওই ভি বাই আইটাই বার হ্যাঁ, তো এর সাথে এরকম সার্কিটও তোমাকে দিতে পারে। দেখো এই প্রথমে আমি কি চেক করব, এটা ব্যালেন্স কি আনব্যালেন্স। যদি ব্যালেন্স হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। দেখি আমি R1 বাই R2 ইজ ইকুয়াল টু R3 ভাগ R4। তো R1 এটা R1, এটা R2, এটা R3, এটা R4, আর এটা R5। তো 10 ভাগ 5, 10 ভাগ 5 ইকুয়াল টু R3 5 ভাগ 10। আনব্যালেন্সড। তো এটা কত পেলাম? এটা হলো 2 আর এটা হলো হাফ। তো এটা আনব্যালেন্স, এটা আনব্যালেন্স। সুতরাং আমাকে ওই প্রক্রিয়ায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আর যদি ব্যালেন্স হতো, আর যদি ব্যালেন্স হতো তার মানে এটা উপরে আর এটা নিচে, অর্থাৎ এখানে 10 এখানে 5। তাহলে আমি কি করতাম? তো তাহলে আমি এরকম করতাম যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু R3 ভাগ R4। তার মানে R1 এবং একে রিড্র করতাম এরকম, R5 থাকতো না, R5 এর মধ্যে যেত না। এটা R1, এটা R2, এটা R3, এটা R4। ওকে, দেখো R1 এবং R3, R1 10, R3 কত 10। তার মানে এখানে তুল্য রোধ হতো, এইদিকে হতো 20 20, আর এদিকে হতো R4 R2 কত 5, আর R2 5, R4 হচ্ছে কত 5 5, তার মানে 10। তো এর সাথে এরকম 10। ওকে, এরা আবার কি প্যারালাল। তো প্যারালাল হলে এদের তুল্য রোধ হতো একটা কত মান হতো 1/20 প্লাস 1/10 ইকুয়াল টু 6.66। 6.66। আচ্ছা, এটা হচ্ছে 6.66 ওহম। এখন এর সাথে এ যদি থাকতো তো এরকম রাখতাম, এটা যদি 6.66 হয় এবং এর সাথে এ যদি থাকতো তাহলে এটার তুল্য রোধ হতো, এটুকের তুল্য রোধ হতো 3.3, আর এটা যদি 5 হয় বা যাই হোক তাহলে তার সাথে যোগ হতো 8.3 হতো আমাদের ইকুইভ্যালেন্ট যেটা দাও রেজিস্ট্যান্স। এইভাবে তোমরা যে কোনো জটিল বর্তনী কিরশফের সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে। ইকুয়েশন জাস্ট সলভ করতে হবে। তাহলে কিরশফের সূত্র ব্যবহার করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম জটিল সার্কিটে। আর হুইস্টন ব্রিজ যে নীতি, হ্যাঁ বলো বলো। স্যার ওখানটা পুরোটা রোদ আমার ভালো নির্ভর করছে কি হবে ধরো, তারপর তো ইকুইভ্যালেন্ট
রেজিস্টার নির্ভর করছে। যদি আপনি যখন আরো একটু ধরলেন রো, তখন তো আমি 8 ঠিক ধরে 8টাকে। ও আচ্ছা, ধরার টেকনিক। হ্যাঁ তুমি এইটাকে, তো পরে তুমি কি চেক করবে? হ্যাঁ তুমি ধরতেই পারো, তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার কাছে এই হুইস্টন ব্রিজের নীতিটা কি? দুটো বাহুর রেশিও ইকুয়াল টু অপর দুই বাহুর রেশিও হবে। তো দেখবা তুমি চেক করে যে এই রেশিও দুটো সমান কি অসমান। যদি সমান হয় তাহলে ব্যালেন্স কন্ডিশনে তুমি তুল্য রোধ বের করবা, আর যদি সমান না হয় কৃষকের সূত্র তুমি ব্যবহার করবে। এই দুইটা এক বাহু, এই দুইটা এক বাহু। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটু কাজ আগাই। হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ নীতি হচ্ছে, নীতিটা কি? উত্তর R1/R2 = R3/R4, অথবা কেউ অনেক সূত্র আছে P/Q = R/S। তো হুইটস্টোন ব্রিজ দিয়ে আসলে আমরা কি করব? তো হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে বা এই নীতি ব্যবহার করে আমরা অজানা রোধ নির্ণয় করতে পারবো। অজানা রোধ অর্থাৎ এখানে যদি আমার তিনটা রোধের মান জানা থাকে, তিনটা রোধের মান জানা থাকে, তাহলে অপর একটা আননোন রেজিস্ট্যান্স আমরা এই পদ্ধতি ব্যবহার করে বের করতে পারি। আর তার জন্য আমাদের একটা যন্ত্র দরকার, বা একটা এটাকে যন্ত্রই বলবো। এই যন্ত্রর নাম হচ্ছে মিটার ব্রিজ। কি নাম? মিটার ব্রিজ। মিটার ব্রিজ। তো মিটার ব্রিজে আমাদের কি থিওরি অ্যাপ্লাই করা হয়েছে? তো উত্তর হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয়েছে। হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয়েছে। তো মিটার ব্রিজ কেমন বা এর কি উদ্দেশ্য? তো আমরা এখন মিটার ব্রিজ করতে যাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি? মিটার ব্রিজ। মিটার ব্রিজ। তার আগে আপনার কোশ্চিন আছে কিনা অঙ্কের নিয়ে? যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, বা তোমাদের অঙ্ক করতে বলেছিলাম কি করতে হয়, তাহলে যে কোনো বাহুতে তোমাকে সাম্য অবস্থা করতে বলতে পারে। তো যদি এরকম আমি সাম্য অবস্থা দেখব, চেক করব যে কত রোধ যুক্ত করলে শ্রেণীতে অথবা প্যারালালে এটা সাম্য অবস্থায় আসবে, এরকম অঙ্কই আমাদের আছে। সুতরাং এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে, দেন অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপার হবে না, তুমি অঙ্ক সলভ করে ফেলতে পারবে। তো এরকম অঙ্ক আমরা আগামী দিন করবো ইনশাল্লাহ, দু একটা, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।